আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা একটু জানাও ভাইয়াকে। ওয়ালাইকুম আসসালাম তুবা, ওয়ালাইকুম আসসালাম তৌসিন, ওয়ালাইকুম আসসালাম আখি, আহনাফ সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম আহনাফ। ওকে, শ্রেয়াস আদাব জানাচ্ছে। ওকে, ঠিক আছে। মারুফা বলছে সব ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আজকে পড়াশোনা। শুরু করার আগে তোমরা কি আসলে পড়াশোনা শুরু করছো? আচ্ছা, যদি পড়াশোনা শুরু করে থাকি তাহলে খুবই ভালো, আর যদি না শুরু করে থাকি, আমাদের তো ঈদের পর থেকে পড়াশোনা শুরু করার কথা, তাই না? কারণ পড়াশোনা কিন্তু শুরু করতেই পারি। এই যে অলরেডি কিন্তু আমাদের ওমরের বইটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওমর কিন্তু খুবই ভালো করতেছে। আর আজকে হচ্ছে আমাদের রামিমের বার্থডে। সো রামিমকে আমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করতেই পারি। হ্যাপি বার্থডে রামিম। ওকে, তাহলে আমরা পড়াশোনা শুরু করে দেই। আর শ্রেয়স তো 1 বছর আগেই নাকি শেষ করে ফেলছে সব। ভালো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে পড়াশোনা। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা পদার্থের অবস্থা ও চাপ এটা নিয়ে একটু পড়াশোনা করব। তো আমরা কিন্তু খুব সচরাচর ইউজ করি না, খুব চাপে আছি, ওহ ডিস্টার্ব করিস না তো, খুব চাপে আছি, এত মেন্টাল স্ট্রেস, তাই না, এত প্রেশার। তাহলে এই চাপ বলতে আসলে আমরা কি বুঝি? অনেক পড়াশোনার চাপ। তাহলে এই চাপ বলতে আমরা কি বুঝি, আর হচ্ছে এই ফিজিক্সের চাপ বলতে কি বুঝি, এটাই ছিল আমাদের আজকে কনসার্ন হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সের চাপ বলতে কি বুঝি এটা ছিল আমাদের কনসার্ন। আমাদের ডে টু ডে লাইফে যেই চাপ বলি আমরা, যে উফ খুব চাপে আছি, এত পড়াশোনার চাপ, এত প্রেশার, ওই চাপ আলাদা জিনিস, ফিজিক্সের চাপ আলাদা জিনিস। তো আমরা ফিজিক্সের চাপে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু আগাই, যে চাপ বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? খুব চাপে যে আসো, এই চাপটা বলতে আসলে কি বুঝি? আচ্ছা, যদি দেখার চেষ্টা করি চাপ বলতে আমরা কি বুঝি, তো চাপ বা প্রেশার এটা বলতে কি বুঝি, এটা বলতে ফিজিক্সের ভাষায় ধরো কোন একটা এরকম কোন একটা রুবিক্স কিউব আছে, ঠিক আছে? এরকম একটা ধরলাম রুবিক্স কিউব আছে, বা কোন একটা এরকম একটা ঘন বস্তু আছে, এরকম একটা ঘন বস্তু, রুবিক্স কিউব আমরা মিলাই না, এরকম একটা রুবিক্স কিউব আছে বা কোন একটা ঘন বস্তু আছে। তাহলে এই রুবিক্স কিউব বা ঘন বস্তু বা যাই নেই না কেন, এইটার ধরো যে এইটা দিয়ে মনে হয় দেখালে ভালো হবে। এই যে রুবিক্স কিউব নেই বা ঘন বস্তু নেই বা যাই নেই না কেন, এইটার এইটার প্রতি একক প্রস্থচ্ছেদ, প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বল আমরা লম্বভাবে দিব সেটাই হচ্ছে চাপ। খুব কঠিন হয়ে গেছে, আগামাথা কিছুই বুঝো নাই আমি জানি। আমরা আবার একটু জিনিসটাকে সোজা করে বলি, ঠিক আছে? একটা সোজা করে বলি। চাপের যে ডেফিনেশনটা এখানে দিচ্ছে সেটা হচ্ছে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। আবারও কিছু বুঝো নাই আমি বুঝছি, আবার একটু বলি কি হয়েছে এখানে। আমার ধরো এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু, এর উপর তুমি একটা বল দিচ্ছ, বল বল মানে কি, একটা গুতা দিচ্ছ, ধরো একটা গুতা দিলা, এই যে ফোর্সটা দিলা, একটা গুতা দিলা বাংলায় বলতে গেলে, বা ফোর্সটা দিছি আমরা, এই ফোর্সটা কিন্তু তুমি অনেকভাবেই দিতে পারো, তাই না? তুমি এভাবেও দিতে পারো ফোর্সটা, তুমি এভাবেও দিতে পারো, তুমি এভাবেও দিতে পারো, তুমি এভাবেও দিতে পারো, তুমি এভাবেও দিতে পারো, অনেকভাবেই দিতে পারো। কিন্তু অবশ্যই অবশ্যই যখন আমরা প্রেশার ক্যালকুলেট করব, একটু পরে আমরা ম্যাথ করব অনেক প্রেশারের, তো যখন প্রেশার ক্যালকুলেট করব তখন এই যে ফোর্সটা দিব, এই যে ফোর্সটা দিব, এই ফোর্সটা অবশ্যই অবশ্যই আমাদের কিভাবে দিতে হবে? লম্বভাবে। লম্ব মানে কি আমরা বুঝি, লম্ব মানে কি 90 ডিগ্রি, তাই না? তাহলে এই যে ফোর্সটা আমাদের কিভাবে দিতে হবে? 90 ডিগ্রি বা লম্বভাবে। তাহলে এইভাবেও আমরা দিতে পারতেছি না, এভাবেও দিতে পারতেছি না, এভাবে না, আমাদের কিভাবে দিতে হবে? এই এরিয়ার মধ্যে দিয়ে কিভাবে দিতে হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে একটা ফোর্স আমরা কি করব? দিব। তার মানে এই যে আমাদের একটা বস্তু আছে, এই যে বস্তু আছে, এর উপর আমরা কি করছি? এর উপর লম্বভাবে আমরা একটা বল দিছি, লম্বভাবে একটা বল দিছি, তাই না? প্রযুক্ত একটা ফোর্স দিছি। তার মানে ওর কিন্তু একটা এরিয়া আছে, খেয়াল করছো? ওর কিন্তু একটা ক্ষেত্রফল আছে। মানে এটাকে একটা রং করতে যদি তুমি চাও, কতটুকু জায়গার মধ্যে রংটা করা হবে, এটাই তো তার ক্ষেত্রফল। তাহলে এই যে তার মধ্যে একটা এরিয়া আছে, আমি কি করলাম? আমি যে একটা ফোর্স দিলাম, এই একটা ফোর্স দিলাম, আমি যদি এ এরিয়ার মধ্যে ফোর্সটা দিই, তাহলে এ এরিয়ার মধ্যে কতটুকু ফোর্স দিছি আমি? এফ পরিমাণে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে আমি কতটুকু ফোর্স দিব? এফ বাই এই পরিমাণে। ঐকিক নিয়ম করছি, একক ক্ষেত্রফলের মধ্যে প্রযুক্ত যতটুকু বল দিছি সেটা কত? এফ বাই এ। এবং এখন কি তুমি সংজ্ঞাটা বা ডেফিনেশনটা বুঝো কিনা একটু দেখো তো, যে একক প্রস্থচ্ছেদ না তো, সরি, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর, এই যে একক ক্ষেত্রফলের উপর, এটা যদি ভ্যালুটা ক্ষেত্রফলের 1 হয়,
তাহলে এই একক ক্ষেত্রফলের উপর আমরা যে লম্বভাবে, অন্য কোনো ভাবে না, লম্বভাবে যেই বলটা দিছি ওই বলটাকেই আমরা কি বলবো, চাপ বলবো। ঠিক আছে, তাহলে চাপের একক কি বলতো? চাপের একক তাহলে কি হওয়া উচিত? চাপের একক কি হওয়া উচিত তুমি একটু নিজে নিজে চিন্তা করে বলি তো। আমরা এই বল যেটা, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে চাপের একক যেটা, প্রেসারের ইউনিট যেটা, সেটা কত হওয়া উচিত? নিউটন, নিউটন, নিউটন পার পার মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তার মানে আমরা কি করলাম? আমরা চাপ কি জিনিসটা বুঝলাম। চাপ কি? প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বলটা, সেটাকে আমরা চাপ বলবো। চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ডান ডান ডান, হ্যাঁ ডান। তাহলে এই যে আমরা বললাম চাপ কি? চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাকে আমরা চাপ বলতে পারি। আচ্ছা, এখন এই যে নিউটন পার মিটার স্কোয়ার বললাম, এইটার আরেকটা সুন্দর নামও আছে। ওকে আমরা আদর করে কি নামে ডাকি? নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা সুন্দর করে আদর করে ডাকি হচ্ছে প্যাসকেল নামে। ঠিক আছে, বা পিএ। তার মানে চাপের যাহাই নিউটন পার মিটার স্কোয়ার তাহাই প্যাসকেল। তাহলে চাপের এই যে এই কথাগুলো এখানে বলছে, চাপের এসআই একক কি? এসআই একক হচ্ছে প্যাসকেল, এবং এই প্যাসকেলকে আমরা কি বলি? নিউটন পার মিটার স্কোয়ার বলি। এবং চাপ বলতে চান কি বুঝবো? প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলবো। এই সংজ্ঞাটা মাঝে মাঝে আসে ক নাম্বারের জন্য। আচ্ছা, এখন এই যে 1 প্যাসকেল ইজিক্যাল টু 1 নিউটন পার মিটার স্কয়ার আমরা বলে আসছি। আচ্ছা, চাপের আরেকটা একক আছে। চাপের আরেকটা একক কি? এটিএম। ঠিক আছে, এটিএম। এটিএম মানে কি? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। আমাদের এই যে চুপচাপ আমরা দাঁড়ায় আছি, এই যে আমরা চুপচাপ দাঁড়ায় আছি, দেখবা কি এখানে কে আছে? আসলে তোমার মনে হচ্ছে এখানে কেউ নাই, এখানে ভূত টুত থাকতে পারে, কিন্তু না, এখানে ভূত বাদেও বা ভূত নাই, এখানে কে আছে? এখানে হচ্ছে কে আছে? বাতাস আছে, বাতাস। তার মানে যে অ্যাটমসফিয়ার, এই যে বাতাস, সে কি সবসময় একটা প্রেসার দিচ্ছে না? একটা প্রেসার কিন্তু দিচ্ছে, তাই না? এই জিনিসটা অনেকে আমরা ফেস করি কখন জানো? আমরা যদি কেউ পাহাড়ের উপর যাও, এই এক্সপিরিয়েন্সটা কারো আছে কিনা জানি না, পাহাড়ের উপর গেছো বা কি, বা হচ্ছে তোমরা ধরো প্লেনে উঠছো, কেউ প্লেনে উঠলেও এই জিনিসটা ফেস করা যায়। দেখবা পাহাড়ের উপর যত উপরের দিকে উঠবা, অনেকের কান বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যাবে, কানে কিছু শুনতে পারে না, বা কানে মনে হয় কেউ ধরে রাখছে, এরকম। এই জিনিসটা অনেকে ফেস করছে হয়তো বা, তাই না? এই রোজই ফেস করছে হয়তো বা, মুগ্ধ ফেস করতে পারে। আচ্ছা, তাহলে এই যে কোনো পাহাড়ের উপর বা প্লেনের উপর যদি আমরা উঠি, প্লেনের মধ্যে, তাহলে দেখবা কি অনেকে এই যে কানে বন্ধ হয়ে যায়, কান মানে ভনভন করে বা বন্ধ হয়ে যায়। এই জিনিসটা ফেস করছে হয়তো অনেকে, ফাইজা ফেস করছে। তো এই জিনিসটা কেন হয়? কারণ আমাদের নর্মালি যে গ্রাউন্ড লেভেলে আমরা বাসায় আছি, তখন বাতাস যেই প্রেসারটা দিচ্ছে, আশেপাশে বাতাসটা যেই প্রেসারটা দিচ্ছে, আমরা যদি প্লেনের মধ্যে উঠি, প্লেনটা যদি আকাশে উঠে, তখনের বাতাসের প্রেসারটা আর এখনের বাতাসের প্রেসারটা এক হয় না, এক থাকে না। এই জন্য প্রেসারের একটা পার্থক্য হয়ে যায় আমাদের ওই জায়গাতে, যেটার সাথে আমাদের কানটা কি অভ্যস্ত না। তখন আমাদের এই কানটা কি মানে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে, শীতের দিনে যেরকম ঠান্ডা লাগলে মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায়, ওরকম ভাবে কান বন্ধ হয়ে যাওয়ার অনেক মানে এই জিনিসটা খুব কমন। তারপর পাহাড়ের উপর যদি উঠো, ধরো আমাদের বান্দরবান, রাঙামাটি, নীলগিরির পাহাড়ের উপর উঠলা বা কেওক্রাডাঙ্গার উপর উঠলা, দেখবা তখন অনেকের কান বন্ধ হয়ে যায়। কারণ কি? ওই 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 মোমেন্টে বাতাসের চাপ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বাতাসের চাপ নর্মাল বাতাসের চাপের মতো থাকে না। তখনও অনেকের কান, যে আমাদের কান যেহেতু ওটার সাথে অভ্যস্ত না, অনেকের কান বন্ধ হয়ে যেতে পারে। এগুলো আরো ইন্টারেস্টিং, এগুলো আমরা আস্তে আস্তে যত বড় হব, যত জানবো এগুলা, তখন হচ্ছে এগুলা ভালো মতো জানতে পারবো। ঠিক আছে, আর মারিয়াম নাকি এটা স্বপ্নে পাহাড়ের উপর উঠছিল, স্বপ্নেও নাকি পাহাড়ের উপর উঠে মারিয়ামের কান বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যাক ভালো। তাহলে আমরা একটু পর্যন্ত কভার করলাম। চাপের আরেকটা একক হচ্ছে অ্যাটমসফিয়ার। এখন এটিএম তো আমরা বললাম, তাই না, চাপের একটা একক। কিন্তু প্যাসকেল কি ছিল? আমাদের এসআই একক ছিল। প্যাসকেল কি ছিল? এসআই একক ছিল। তাহলে আমাদের প্যাসকেল আর এটিএম এর মধ্যে রিলেশনটা কোথায়? এক অ্যাটমসফিয়ার মানে কি? যে বাতাস, আশেপাশে বাতাস যেই প্রেসারটা দিচ্ছে, ওই প্রেসারটা কত? অ্যাকচুয়ালি 1 অ্যাটমসফিয়ার। আশেপাশে বাতাস যেই প্রেসারটা দিচ্ছে, ওটা অ্যাকচুয়ালি কত? 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 অ্যাটমসফিয়ার আর প্যাসকেলের মধ্যে রিলেশনটা কিরকম জানি? এটা কিন্তু আমাদের অনেক লাগবে ম্যাথ করতে গেলে। দেখবা হচ্ছে আমাদের কি সবসময় অ্যাটমসফিয়ারে বলে দিচ্ছে 5 অ্যাটমসফিয়ার, 6 অ্যাটমসফিয়ার। আমরা কি অ্যাটমসফিয়ারে নিয়ে ম্যাথটা করতে পারবো? আমরা কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে সবসময় কি করতাম? এসআই এককে নিয়ে ম্যাথটা করতাম। এখন এসআই একক কি? প্যাসকেল। তাহলে তোমাকে যদি বলে 5 অ্যাটমসফিয়ার প্রেসার আছে, তুমি কি 5 বসাবা ক্যালকুলেটরে? না, তুমি কি করবা? প্যাসকেলে কনভার্ট করবা। সেটা কত? 101,325, তাই না? 101,325, 101,325, 101,325 প্যাসকেল। তাহলে 1 এটিএম সমান 101,325
প্যাসকেল। ওকে, তাহলে আমরা দেখলাম, কাভার করলাম। এখন চাপের মাত্রা, এই জিনিসটা চাইলে একটু দেখতেই পারি আমরা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এই মাত্রা নিয়ে অনেকের একটু গ্যাঞ্জাম থাকে, ঠিক আছে, এই মাত্রা নিয়ে অনেকের একটু গ্যাঞ্জাম থাকে, এই জন্য একটু ক্লিয়ার করে দিই আমরা। প্রেসার পি ইজিক্যাল টু আমরা কি জানি, এফ বাই এ, মাত্রই দেখছি। তুমি একটু বলো তো আমাদের ফোর্স যেটা এফ সমান জানি কি ছিল, ফোর্স সমান এম ইন্টু এ, তাই না? তাহলে এম জানি কি ছিল, এম এর একক কি ছিল, ভরের একক কি ছিল, ভরের একক ছিল কি, ভরের একক ছিল হচ্ছে কেজি, ভর কি ছিল কেজি। আমরা যখন চ্যাপ্টার 1 পড়ছিলাম তখন বলছিলাম সবকিছুকে আমরা এম এল টি এই তিনটা রেসপেক্টে প্রকাশ করবো, তাই না? এম এল টি, এম হচ্ছে ভর ম্যাস, এল হচ্ছে কি লেন্থ দৈর্ঘ্য, টি হচ্ছে কি সময়। তার মানে ভর যেটা কেজি, তার মানে ওকে আমরা কি লিখতে পারি, বড় হাতের এম লিখতেই পারি। ত্বরণ জানি কি ছিল, ত্বরণ জানি কি ছিল, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না, একক। তাহলে মিটারের বদলে আমরা কি লিখতে পারি, বড় হাতের এল লিখতে পারি। পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার মানে কত বসবে এখানে, টি ইনভার্স 2 বসবে। তার মানে ফোর্স যেটা, সেটার একক মানে যেটা পাইলাম আমরা, মাত্রা সমীকরণ যেটা পাইলাম সেটা কত ছিল, এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। আবার এই ফোর্সের জায়গায় তাহলে আমরা কি বসাই দিলাম, এম এল টি ইনভার্স 2। এরিয়া ক্ষেত্রফল, ক্ষেত্রফল জানি কি ছিল, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। তার মানে ক্ষেত্রফলের জায়গায় আমরা কত বসাই দিতে পারি, এল স্কোয়ার বসাই দিতে পারি। তার মানে এখানে কি বসাইলাম, একটা এল স্কোয়ার বসাইলাম। তার মানে প্রেসারের যেই মাত্রা সমীকরণ আসবে সেটা কত, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। সো এইটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের প্রেসারের মাত্রা সমীকরণ। অনেকে এগুলো একটু মুখস্থ করে, তবে আমার মনে হয় কি মুখস্থ করতে গেলে যে একটু খুব কনফিউজিং, তো কারণ অনেকগুলো মুখস্থ করতে হবে তোমার, তাইলে ওটার থেকে বেটার অপশন হচ্ছে যে একক ধরে ধরে, একক ধরে ধরে একটু বোঝা, বুঝে বুঝে অ্যাকচুয়ালি জিনিসটা আয়ত্ত করা। তাহলে আমাদের এই যে প্রেসারের মাত্রা সমীকরণ যেটা বা মাত্রা যেটা, সেটাকে আমরা বুঝতে পারছি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, ডান। আমরা এই পর্যন্ত তাহলে মোটামুটি কাভার করলাম। ঠিক আছে, আচ্ছা। অরবিন একটা কোশ্চেন করছে যে এই ক্ষেত্রফলটা আসলে কিরকম ক্ষেত্রফল বুঝাইতেছে ভাই, এটা তো বুঝলাম না। আচ্ছা, অরবিনের জন্য আমরা একটু বলি ক্ষেত্রফলটা কিরকম এরিয়া বুঝাচ্ছে। যেমন ধরো এটা একটা তল, এর উপর তুমি চিন্তা করতে পারো এটা একটা বাসার টাইলস, বাসায় টাইলস থাকে না, আমরা টাইলস দেখছি না? তাহলে এই টাইলসের উপর তুমি একটা ফোর্স দিছো, ধরো এই টাইলসের উপর তুমি কি করছো, একটা ফোর্স দিছো। তাহলে এই টাইলসটার কি একটা এরিয়া আছে না, টাইলসটা কিরকম, এরকমই তো, তাই না? এই টাইলসটা আমরা আঁকলাম, এই টাইলসটা কি একটা এরিয়া আছে, এই টাইলসের উপর তুমি কি করছো, ফোর্স দিছো, এই টাইলসের উপর তুমি কি করছো, ফোর্স দিছো। কত পরিমাণে ফোর্স দিছো, এক পরিমাণে, মানে তুমি কি করতেছো, কনস্ট্যান্টলি লাথি দিতেছো, ঠিক আছে, গুতা দিতেছো এই টাইলসটাকে, কতটুকু ফোর্সে, এক পরিমাণ ফোর্সে। তাহলে তোমার এই লাথিটা বা এই ফোর্সটা যতটুকু এরিয়ার মধ্যে কাভার করছে, ধরো তুমি পুরা টাইলসটা জুড়েই কি করতেছো, একটা এ পরিমাণ ফোর্স দিছো, পুরা টাইলসটা জুড়েই তোমার পা আছে, পুরা টাইলসটা জুড়েই তুমি ফোর্স দিছো। তার মানে তোমার যে প্রেসারটা হবে বা টাইলসের উপর যে প্রেসারটা পড়বে সেটা কত, সেই প্রেসারটা হচ্ছে তুমি যে বলটা দিছো ওটাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে তার কিসের ভ্যালু, সেটা হচ্ছে তার প্রেসারের ভ্যালু। আমি তোমাকে যদি খুব কমন একটা কোশ্চেন করি, যে তোমরা দেখবা অনেক মেয়ে এরকম হাই হিল পরে, তাই না? এটা খুব কমন, আমি তো আঁকতে থাকতে পারি না, তারপর আঁকলাম। ধরো এই যে, ধরো এটা কি, এটা একটা হিল, এটা একটা হাই হিল, ঠিক আছে, অনেক হাই একটা হিল মানে জুতা, এরকম একটা হাই হিল আমরা আঁকলাম। আর আমরা কি করলাম, আর একটা আঁকলাম হচ্ছে একটা ফ্ল্যাট স্যান্ডেল। ধরো ফ্ল্যাট স্যান্ডেল কিরকম হয়, যেরকম আর কি, এই যে ধরো এই যে 2 ফিতা আলা একটা স্যান্ডেল আঁকলাম আমরা, এই যে 2 ফিতা আলা একটা স্যান্ডেল আঁকলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি আঁকলাম, আমরা একটা 2 ফিতা আলা স্যান্ডেল আঁকলাম আর একটা কি হাই হিল আঁকলাম। এখন এখন তোমার মনের মধ্যে একটা কোশ্চেন, ঠিক আছে, কি আঁকলাম জানি না, আমি এরকমই আঁকি, আমার আঁকা খুব বাজে, তোমরাও জানো। তাহলে এই যে একটা ফ্ল্যাট স্যান্ডেল আর একটা কি, যে হাই হিল আছে, 2 ফিতা আলা স্যান্ডেল, একটা হাই হিল। এখন যদি একজন মানুষই ধরো এই স্যান্ডেল একবার পড়ছে, আবার এই হাই হিলটা একবার পড়ছে, এখন তোমার যেই পা, ঠিক আছে, তোমার যেই পা, একজন এই ফ্ল্যাট স্যান্ডেল পরে তোমার পায়ের উপর একটা পাড়া দিছে, তোমার পায়ের উপর একটা পাড়া দিছে, তুমি চিৎকার করে উঠছো আ বলে। আর আরেকজন কি করছে, এই হাই হিলটা পরে এই যে এই চোখা মাথা দিয়ে তোমার পায়ের উপর একটা গুতা দিছে। তাহলে তুমি কি আ বলে চিৎকার দিবা নাকি আ বলে চিৎকার দিবা, বলো তো?
তুমি তো অনেক জোরে চিৎকার দিয়ে উঠবা, তাই না? কারণ কি, এই যে হাই হিল, এই যে হাই হিল, এটা কিন্তু তোমার কি করবে, মানে মনে হবে যে পুরা মানে এত বেশি প্রেসার দিবে তোমার পায়ে, তোমার নাকি কিছুই হবে না, আর অপূর্ব পায়ে বাঁকা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই হাই হিলটা কি করতেছে, হাই হিলটা কিন্তু অনেক বেশি প্রেসার দিচ্ছে। এটা তো আমরা ডে টু ডে লাইফে বুঝি, কমন সেন্সটা ইউজ করো, জাস্ট আর কিছুই না। ধরো এই ফ্ল্যাট স্যান্ডেল পরে একজন প্রেসার দিছে, আর এই হাই হিল পরে একজন তোমার পায়ে একটা গুতা দিছে, তুমি কিন্তু এখানে বেশি ব্যথাটা পাবা, মানে এখানে কিন্তু তোমার বেশি ব্যথাটা পাবা। কেন পাবা বলো তো, এখানে বেশি ব্যথাটা কেন পাবা? কারণ এই স্যান্ডেলের, দেখো তো, এই যে এই নর্মাল স্যান্ডেলের, এই স্যান্ডেলের যে ক্ষেত্রফল, এই স্যান্ডেলের যে ক্ষেত্রফল, এটা কিন্তু অনেক বড় না? এই দেখো যে পুরো জায়গাটা জুড়েই কিন্তু ক্ষেত্রফলটা আছে, পুরোটা জায়গা জুড়েই কিন্তু সে তোমাকে কি ক্ষেত্রফলটা আছে, তার মানে ক্ষেত্রফল কিন্তু এই স্যান্ডেলের কি অনেক বেশি। আর দেখো তো এই স্যান্ডেলটুকুর বা এই হাই হিলটার ক্ষেত্রফলটা কি খুব ছোট না, খুব একটা স্মল জায়গাতে আছে না, স্মল জায়গাতে এটা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে সে ফোর্সটা ছড়ায় যাবে, তাই না? ছড়ায় যাবে। আর এখানে কিন্তু ছোট্ট একটা জায়গায় ক্ষেত্রফলটা আছে, তার মানে এখানে কিন্তু ক্ষেত্রফলটা কি অনেক কম, ক্ষেত্রফলটা অনেক কম। আমরা মাত্রই একটা ইকুয়েশন দেখছিলাম, প্রেসার পি ইজিক্যাল টু কি লিখতাম, এফ বাই এ, পি ইজিক্যাল টু এফ বাই এ। এখন তুমি একটু দেখো তো, প্রেসার পি এর সাথে ক্ষেত্রফল এর সম্পর্কটা কিরকম, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তুমি দেখে বুঝতেই পারতেছো এই সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, তাই না? তার মানে আমাদের যদি ক্ষেত্রফল কমাই দেই, আমরা ক্ষেত্রফল কমাই দেই, তার মানে কি প্রেসার বেড়ে যাবে। আর যদি ক্ষেত্রফলটা বাড়াই দেই, ক্ষেত্রফলটা বাড়াই দেই, তাহলে কি হবে, আমাদের প্রেসারটা কমবে। তার মানে তুমি একটু দেখো তো, আমি যে কথাটা বলছিলাম বা তুমি ডে টু ডে লাইফে যেটা ফেস করছো, ওটা কি ম্যাচ খাচ্ছে কিনা ফিজিক্সের সাথে? তুমি কিন্তু এইখানে এই হাই হিলের যেহেতু জায়গাটা ছোট, ক্ষেত্রফল কি অনেক কম, ক্ষেত্রফল যেহেতু কম, প্রেসার অনেক বেশি, তুমি কিন্তু পায়ে ব্যথাও প্রচুর পাইছো, তাই না? একবারে পা লাল টাল হয়ে গেছে, পরে কি করা লাগছে তোমার, বরফ দিয়ে ঠিক করা লাগছে। আর এইখানে যদি তোমার কেউ ফ্ল্যাট স্যান্ডেল পরে তোমার পায়ে পাড়া দেয়, ক্ষেত্রফলটা কিন্তু অনেক বেশি, তাহলে তুমি হালকা একটু ব্যথা পাইছো, কিন্তু অত বেশি ব্যথা না। ক্ষেত্রফল বেশি বলে কি হয়েছে, আলটিমেটলি প্রেসার যেটা ক্রিয়েট করছে সে, ওটা কিন্তু খুব কম ক্রিয়েট করছে। ঠিক আছে? তাহলে এই যে প্রেসার যেটা সেটা কিন্তু খুব গেছে। এই যে পুষ্পিতা নাকি এরকম যদি পা ইয়া দিয়ে স্যান্ডেল দিয়ে যদি পায়ে গুতা মারে, তোমাদের পা ফুটাও হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝলাম আমরা। তাহলে আমরা সামনের দিকে আগাইতেই পারি, তাই না? এই জিনিসটা বুঝলাম। এখন আসি ঘনত্ব কি জিনিস। ঘনত্ব কি জিনিস, ঘনত্ব যেটা, সেটা একটা সিম্বল আছে। সিম্বলটা কি, সিম্বলটা হচ্ছে এরকম। কি করলাম আমরা, পি এর মতো দেখতে, কিন্তু পি না। কি করলাম, আবার একটু সুন্দর মতো আঁকি, এই যে এরকম। ঠিক আছে, এই যে আবার একটু আঁকি, এই যে এরকম। তো এটাকে কি বলে, এটা বেশি সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে তোমার রো, এটা রো, রো কি, রো। তাহলে এই যে রো বা ঘনত্ব, এটা সিম্বল, ঘনত্ব সিম্বল হচ্ছে রো। আর ঘনত্ব জিনিসটা কি, এটা একটু যদি বলি, দেখো তো তোমরা 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 এই তোমাদের স্ক্রিনের সামনে কয়জন মানুষকে দেখতে পারতেছো? একজন মানুষকে দেখতে পারতেছো। এখন এই সেম জায়গাতে যদি 3জন 4জন চলে আসে, ধরো আমি আসলাম, আরেকজন ভাই আসলো, আরেকজন ভাই আসলো, আরেকজন ভাই আসলো, এরকম 3-4জন যদি চলে আসে, তোমার কাছে কি মনে হবে, যে জায়গাটা তো সেমই আছে, তোমার স্ক্রিনটা কিন্তু সেমই আছে, কিন্তু মানুষ বেশি চলে আসছে, তাই না? স্ক্রিনটা সেমই আছে, মানুষ বেশি চলে আসছে। তোমার এটাকেই তুমি সোজা বাংলায় বলবা যে ডেন্সলি পপুলেটেড। আমরা বলি না যে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তাই না? যে অত্যাধিক কি ঘনবসতিপূর্ণ একটা দেশ। তাহলে এই যে আমরা যে বলতাম ডেন্সলি পপুলেটেড, ওই ডেন্সলি থেকেই বা ডেন্সিটি শব্দটা থেকে আসলে ওই যে ডেন্সলি পপুলেটেড কথাটা বলতাম। তার মানে ঘনত্ব বেশি। ঘনত্ব বেশি মানে কি, মানে জায়গা সেম কিন্তু বেশি মানুষ এন্ট্রি করে ফেলছে। বুঝতে পারতেছি আমরা? তাহলে এই তো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ঘনত্ব জিনিসটা কি, ঘনত্ব বা রো, এইটা বলতে প্রতি একক আয়তনের ভরকে বোঝায়। কি বলছি, কিছু তো বুঝো নাই, আবার একটু বলি। আমাদের ধরলাম যে কোন জিনিসটা ধরলাম একটা ফুটবল ধরলাম, ঠিক আছে, একটা ফুটবল ধরলাম। তাহলে এই ফুটবলটার কি একটা ভর আছে না? এই ফুটবলটার কিন্তু একটা ভর আছে, হ্যাঁ, সেটা কম কিন্তু আছে তো। আবার এই ফুটবলটার কি একটা আয়তনও আছে না, ভলিউমও আছে না? হ্যাঁ, কম মানে সেটাও যে খুব বেশি এরকম না, কিন্তু আছে তো, তাই না? আছে তো। তাহলে আমরা কি বলতে পারি যে ভি ভলিউমে বা ভি আয়তনে কি পরিমাণে ভর আছে, এম পরিমাণে। তাহলে ঐকিক নিয়ম করি, একক আয়তনে কতটুকু ভর আছে, এম বাই ভি পরিমাণে ভর আছে, এবং একক আয়তনের
ভরের পরিমাণটাকেই জানি কি বলে, একক আয়তনে ভরের পরিমাণটাকেই জানি কি বলে, ঘনত্ব বলে। তার মানে ঘনত্ব বলতে আমরা কি বুঝবো, একক আয়তনে ভরটাকেই আমরা কোন একটা বস্তুর ঘনত্ব বুঝবো। আচ্ছা, তাহলে যে ভর যদি এম হয়, আয়তন যদি ভি হয়, তাহলে ঘনত্ব কত, যে এই কোশ্চেনটা অনেক লাগবে আমাদের। রো ইজ ইকুয়াল টু কত লিখতে পারি জানি আমরা, এম বাই ভি লিখতে পারি। ঘনত্বের একক কত আসবে বলতো, একটু বলতো ঘনত্বের একক কত আসবে, দেখি তো পারি কিনা আমরা। আমাদের ভরের একক কি জানি আমরা, হ্যাঁ ভরের একক তো কেজি। আয়তনের একক কি জানি আমরা, এসআই একক, হ্যাঁ আয়তনের এসআই একক কত, মিটার কিউব। তার মানে ঘনত্বের এককটা কত আসবে, ঘনত্বের এককটা আসবে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। বোঝা যায়, বোঝা যায়, বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। ঘনত্বের মাত্রা সমীকরণটা কত আসবে বলতো, মাত্রা সমীকরণটা কত আসবে, ভর যেটা ভর, এটা কত দিয়ে জানি লিখতাম, বড় হাতের এম দিয়ে লিখতাম। এম কি, মিটার কি একটা দৈর্ঘ্য না, এটা কি হয়ে লিখতাম এল, তার উপর কি আছে কিউব আছে, তো উপরে গেলে টু দি পাওয়ার -3, তার মানে এই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম, এটাকে কি বলি আমরা, মাত্রা বলি। ওকে, তাহলে এই তো আমরা মোটামুটি বুঝলাম। আর এখন আরেকটা জিনিস, এটা একটু মাঝে মাঝে আমাদের জানা দরকার হয়, অ্যাকচুয়ালি অনুধাবনে চলে আসে, এটা একটু দেখার চেষ্টা করি। আমাদের একটু একটু তুমি বলো তো, একটু তুমি বলো তো, যে আমরা তো মাত্রই দেখলাম যে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কত জানি লিখতাম, এম বাই ভি। এখন আমরা কি মানে এটা জানি যে কোন একটা বস্তুর তাপমাত্রা যদি তুমি বাড়ায় দাও, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মোটামুটি সবই এক্সপ্যান্ড করে বা বৃদ্ধি পায়। এটা কি আমরা জানি কিনা, না জানলেও এরকম তো উদাহরণ ছোটবেলায় পড়ার কথা, তাই না, 6-7 তোমরা পড়ছো অনেকে। সেটা কি, এই ট্রেন লাইনের মাঝখানে দেখবে কি কিছুটা গ্যাপ থাকে, খেয়াল করছো কিছুটা গ্যাপ থাকে। কেন গ্যাপ থাকে, এটা আমরা ছোটবেলায় পড়ছি। কেন গ্যাপ থাকে বলো তো, কারণ এই যে ট্রেন লাইন, ওর যখন পুরা কর্মক্ষম থাকবে ট্রেন লাইনটা, তখন এই যে অনেক গরম, তারপর কি সূর্য থেকে অনেক তাপ আসবে, তারপর এইটার উপর দিয়ে যখন ট্রেনটা চলে যাবে, তখনও কিন্তু বেশ পরিমাণে তাপ উৎপন্ন হবে। এখন আমরা কি জানি, তাপ উৎপন্ন হয়েছে মানে টেম্পারেচার বাড়ছে, তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়লে সকল বস্তু কি প্রসারণ হয়, এরকম কিছু পড়ছি না আমরা মোটামুটি অন এভারেজ, প্রায় ম্যাক্সিমাম বস্তু কি তাপমাত্রা বাড়লে এক্সপ্যান্ড করে, তাই না, প্রসারণ হয়। তাপমাত্রা বাড়লে যদি প্রসারণ হয়, তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা, এই যে লোহাটা যদি প্রসারণ হইতেছে, এই গ্যাপটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাইতেছে। কিন্তু যদি কোনো গ্যাপ নাই থাকতো, তাপমাত্রা বাড়লে তো প্রসারণ হয়, তখন কি হইতো, এক্সপ্যান্ড তো হইতো, বৃদ্ধি তো পাইতো। কোন দিকে পাইতো, হয় এদিকে এদিকে, নাহলে উপর নিচে, আলটিমেটলি ট্রেন লাইনটা কি অ্যাবোথ্যাব্রো হয়ে যেত, আঁকা বাঁকা হয়ে যেত। তো এই ব্যাখ্যা তো আমরা পড়ছি, তাই না, যে মালিক কেমিস্ট্রিতে পড়ছে, আর মারুফাতে এগুলা জানাই। আর তুবা নাকি একবার ট্রেন লাইন দেখতে গেছিল, বকা খাইছিল ওর আম্মুর কাছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা জানি যেহেতু, তাহলে অ্যাটলিস্ট আইডিয়া আছে, তাই না, যে তাপমাত্রা বাড়লে কি হয়, আয়তন বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা যদি বাড়ে, একটু বলো তো আমার সাথে সাথে, তাপমাত্রা যদি বাড়ে, টেম্পারেচার কি করতেছি আমরা, বাড়াই দিচ্ছি। টেম্পারেচার বাড়লে জানি কি হয়, মাত্রই দেখলাম আমরা কি হয়, আয়তন বৃদ্ধি পায়, তাই না। তাপমাত্রা বাড়লে যদি আয়তন বৃদ্ধি পায়, এই ভলিউম যদি আবার বাড়ে, ভলিউমের সাথে জানি ঘনত্ব বা রো সম্পর্ক কিরকম, দেখো তো ভি আর রো কিভাবে আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক না, মানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, আমরা জানি, হ্যাঁ আমরা জানি, আমরা জানি, হ্যাঁ আমরা জানি। তাহলে এই তাপমাত্রা বাড়লে আয়তন বাড়তেছে, আবার আয়তন বাড়লে আবার কে কমতেছে, ঘনত্বটা কমে যাচ্ছে। তাহলে আমরা কি আইডিয়া করতে পারলাম যে তাপমাত্রার সাথে ঘনত্ব সম্পর্কটা কিরকম, হ্যাঁ আমরা আইডিয়া করতে পারলাম। যদি ইনভার্সলি চিন্তা করি, তাপমাত্রা যদি কমাই দাও, তাহলে বাড়লে যদি ভলিউমও বাড়ে, কমলে কি হবে, ভলিউমও কি কমে যাবে না, আমরা পড়ছি না যে তাপমাত্রা বাড়লে, কেমিস্ট্রিতে পড়ার কথা এগুলা, তাপমাত্রা বাড়লে কি হয়, যে অণুপরমাণুগুলা ছোটাছুটি করতে থাকে, ছোটাছুটি করলে কি হয়, কি হয়, আস্তে আস্তে জিনিসটা এক্সপ্যান্ড করে, তাই না, এক্সপ্যান্ড করে। আবার তাপমাত্রা যদি কমায় দাও, তাহলে কি হবে, ছোটাছুটিটাও কমে যাবে, আস্তে আস্তে কি করবে, কম্প্রেস করতে থাকবে, ছোট হইতে থাকবে। তো তাপমাত্রা যদি কমায় দেই, আমাদের কি কমবে জানি, তাপমাত্রা কমাইলে ভলিউমটাও কমবে, এবং যদি ভলিউমটা কমে যায়, আমাদের কোনটা জানি বাড়বে, দেখো তো ভলিউমের সাথে ঘনত্ব সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক। তার মানে আমাদের কোনটা বাড়বে, ঘনত্বটা বেড়ে যাচ্ছে। এইটাই অ্যাকচুয়ালি আমাদের ইজি কনসেপ্টই ছিল। ওমর বলতেছে, আরে এটা কোনো পড়া নাকি, আচ্ছা তাহলে তো ভালোই। আমাদের এই কথাটাই এখানে লিখছে, ঠিক আছে। তাপমাত্রা বাড়লে ঘনত্বর সাথে কিরকম সম্পর্ক না সম্পর্ক, এটা একটু আইডিয়া রাখো আর কি। ওকে, ডান। তাহলে আমাদের আরেকটা অনুধাবনমূলক, এটা সুন্দর একটা অনুধাবনমূলক কোশ্চেন, আমাদের বিভিন্ন বোর্ডে আসতে দেখা যায় মাঝে মাঝে। এই কোশ্চেনটা কি করছে, আমাদের তোমাকে বলছে যে তোমার কাছে একটা লোহা আছে, আর একটা কি আছে, আর হচ্ছে তুলা আছে। কি আছে, লোহা আছে আর তুলা আছে। তাহলে আমরা একটা সুন্দর মতো লোহার টুকরা আঁকলাম, ধরো কি ধরলাম, এটা একটা লোহা, ঠিক আছে, লোহার একটা ধরলাম বাক্স আছে আমার কাছে। আর কি আছে, আমার কাছে তুলা আছে।
তুলা কিরকম থাকে জানি, তুলা থাকে সাদা কালারের, সাদা কালারের কিছু তুলা আঁকলাম, ধরো এই যে তুলা, আরে সেই তো সুদের মতো তুলা আঁকতেছি আমরা। তাহলে এই যে আমাদের কি আছে এখানে, আমাদের হচ্ছে এখানে লোহা আছে আর হচ্ছে তুলা আছে। এখন দেখো তো লোহা আর তুলা যে আঁকলাম, এই লোহাটা আর এই তুলার তো আমরা কি জানি, তুলার কি জানি দেখো তো, যদি দুইটার ভরই সমান থাকে, দুইটার ভরই আমরা ধরলাম সমান, এইটাও 1 কেজি লোহা, এইটাও 1 কেজি তুলা। তুলা কি করে দেখো, 1 কেজি তুলা মানে বুঝতেছো তুমি, 1 কেজি তুলা, 1 কেজি তুলা মানে কিন্তু অনেক বড় একটা ভলিউমের তুলা, কারণ তুলার ওয়েট বা তুলার ম্যাস, ওয়েট বলাটা উচিত হয় না, ম্যাস বলাটাই উচিত ছিল। ভর যেটা, তুলার ভর কিন্তু খুবই কম, তাই না? যদি তোমার অনেক তুলা রাখো তারপর কিন্তু খুব একটা ওজন মনে হবে না, ভর মনে হবে না। তাহলে এই যে আমাদের এই রূপক বলতেছে ড্রয়িংটা ভালো হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ, খুব ভালো লাগতেছে শুনে। তাহলে এই যে আমাদের তুলা দিলাম আমরা আর লোহা দিলাম, সেম পরিমাণেই ভর, এইটারও যেই ভর এইটারও সেমই ভর, তাই না? ওরও যেই ভর ওরও সেমই ভর। কিন্তু দেখো তো আমরা কি জানি, রো ইজ ইকাল টু এম বাই ভি, তাহলে ভি সমান কি লেখা যায়, এম বাই রো লেখা যায়। এখন এখন লোহা যেটা সেটা কি খুব ডেন্সার না, খুব ঘন না, খুব ঘনত্ব খুব বেশি না, মানে খুব একটা কম জায়গার মধ্যে অনেক বেশি ভর আছে এখানে। তার মানে ওর যেহেতু ঘনত্ব বেশি, ওর যেহেতু ঘনত্ব বেশি, তার মানে ওর কি লাগবে দেখো তো, এটা যদি বেশি হয় তাহলে কি ওর আয়তন কম লাগবে, তাই না? আয়তন কম লাগবে, সেম পরিমাণে আয়তন কম লাগবে, তাই না? এই যে ঘনত্ব যদি বেশি থাকে, এটা যদি বাড়ে, এটা কি হবে, কমবে, ব্যাসমানুপাতিক সম্পর্ক। এবং এই ক্ষেত্রে একটু দেখি তো ওর কি, দেখো তো আমরা কি জানি তুলা কি কম ঘন বস্তু না, তার মানে ওর কি ঘনত্ব খুবই কম, মানে ছড়াই ছিটাই থাকে, ঘনত্ব খুবই কম। আর ঘনত্ব যদি কম থাকে তার মানে আলটিমেটলি কি আসবে, ওর আয়তনটা অনেক বেশি, মানে অনেক জায়গা নিয়ে সে ছড়াই ছিটাই থাকবে। তাহলে এই যে আমরা দেখলাম কি হয় না হয়। ওকে ডান। আচ্ছা এটা নাকি আমাদের মুশফিক বলতেছে এটা নাকি আইনস্টাইনের চুল হইছে, তুলা হয় নাই। ঠিক আছে, যাই হোক আমরা তুলা হিসেবেই চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন এই যে দৈনন্দিন জীবনে ঘনত্ব যেটা, সেটা ব্যবহারটা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের বাসা বাড়িতে দেখবা পানি ফুটাইতে দেওয়ার অভিজ্ঞতা কি সবার হয়েছে? পানি যে আমরা ফুটাইতে দিই, পানি যে ফুটাইতে দিই, এই অভিজ্ঞতা কি সবার হয়েছে? এই ধরলাম আমরা একটা পানি ফুটাইতে দিব এখন, ঠিক আছে। এই যে আমি একটা আগুন জ্বালাইলাম, এটার উপর একটা পাতিল রাখছি, তাহলে এই পাতিলে পানিটা ফুটবে। এখন তুমি বলো তো এই পাতিলে যদি পানি থাকে, এই পানিটা কি ফুটাইতে দেখছো তোমরা একবার রিয়েল লাইফে? দেখছি আমরা কখনো চুলার উপর পানি ফুটাই কিভাবে? হ্যাঁ দেখছি। পানি ফুটে কিভাবে, পানি হচ্ছে বয়েল হয় কিভাবে, দেখবা পানিটা কিন্তু মানে চুলার মধ্যে তুমি দিছো চুপচাপ ফুটে গেছে এরকম না। পানি যখন তুমি চুলাটা অন করবা, দেখবা পানি যখন ফুটা শুরু হবে, মানে পানিটা কিন্তু এই যে এরকম ভাবে মানে কি হয়, মানে আপ ডাউন করতে থাকে, ঠিক আছে, মানে আন্দোলিত হইতে থাকে, চুপচাপ থাকে না। পানিটা দেখবা সোজা বাংলায় বলে বলক আসছে বা এরকম কিছু, পানিটা হচ্ছে তোমার এই যে এরকম ভাবে আপ ডাউন করতে থাকে, মানে মানে স্ট্যাগনেন্ট থাকে না আর কি, স্থির থাকে না। এটা কি আমরা খেয়াল করছি না যে বুদবুদ করে? হ্যাঁ, রোজ খুব সুন্দর মতো বলছে যে এটা হচ্ছে বুদবুদ করে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের হচ্ছে এই যে বুদবুদ করতেছে পানিটা। এখন তুমি কি খেয়াল করছো যে পানি বুদবুদ করবে কেন? আসলে পানিতে কি হয়েছে এরকম যে বুদবুদ করবে? আমাদের যখন আমরা আগুন জ্বালাই দিলাম, এইখানে কিছু পানি ছিল, মানে পুরোটা জুড়েই তো পানি, পুরোটা জুড়েই পানি। চুলার পাত্রে যখন আমরা পানি গরম করা শুরু করছি, ঠিক আছে, তাহলে পানির নিচের অংশে কি হবে বলতো? পানির যে নিচের অংশটা, এই যে এই সাইডটা, এই যে নিচের অংশটা, ওটা কি তোমার আগুনের সবচেয়ে কাছে না? আগুনের সবচেয়ে কাছে। তাহলে এই অংশে কি তাপ সবার আগে বাড়বে না? মানে এই অংশটা কি সবার আগে গরম হয়ে যাবে? হ্যাঁ, এই অংশটা সবার আগে গরম হয়ে যাবে। এবং আমরা কি বললাম জানি একটু আগে, বলতো তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে কিও জানি বাড়ে, কিও বাড়ে, ভলিউমও বাড়ে। ভলিউম যদি বাড়ে তাহলে কি জানি কমে, ঘনত্ব কমে। এটা কি একটু আগে আমরা পড়ছি? হ্যাঁ, এটা একটু আগে পড়ছি, এই একটু আগে আমরা লিখে দিয়েছিলাম, তাই না? যে তাপমাত্রা বাড়লে ভলিউমও বাড়ে, কি কমে, ঘনত্ব কমে। এই জায়গাটায় তাপমাত্রা বাড়ছে, তার মানে এই জায়গার পানিগুলার কি হয়েছে, এই জায়গার পানিগুলার কি হয়েছে, এই জায়গার পানিগুলার ঘনত্বটা কমে গেছে। আচ্ছা, এবং পরে কি হয়েছে দেখো তো, এবং ঘনত্ব কমে যাওয়া মানে কি, ঘনত্ব কমে যাওয়া মানে কি হালকা হয়ে যাওয়া, ঘনত্ব কমে যাওয়া মানে কি হালকা হয়ে যাওয়া। যেমন পানির মধ্যে দেখবা শোলা বা প্লাস্টিক এগুলা ডুবে না। কেন ডুবে না বলতো? কারণ এই যে শোলার টুকরা বা তুলা যাই বলি না কেন, পানির চেয়ে কম ঘনত্ব, মানে পানির চেয়ে সহজ কথায় বলতে পারো কম ঘন,
এই জন্য সেগুলো ভেসে থাকে। যেমন পানির মধ্যে তুমি কি করবা আজকে একটু এক্সপ্লেন করে দেখতে পারো, একটু তেল দিবা, ধরো একটু তেল ঢাললা পানির মধ্যে, দেখবা তেলটা কি করে পানির মধ্যে ভাসে থাকে। কেন ভাসে থাকে? কারণ তেলের ঘনত্ব কম, মানে তেলটা সহজ কথায় কম ঘন, এই জন্য জিনিসটা পানির নিচে যায় না, পানির উপরেই থাকে। তো এই জন্য যেহেতু এই পানিটার যেটা গরম হইলো কেবল, এই পানিটার কি ঘনত্ব যেহেতু কম, তাহলে ও এই কম্পারেটিভলি ঠান্ডা যেই পানিটা এটা থেকে কি সে একটু উপরের দিকে উঠে যাবে না? বলতো একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে ও যেহেতু একটু উপরের দিকে উঠে যায়, নিচের অংশটা পানি এবং উপরের অংশটা কি যে ঠান্ডা ছিল ওটা যেহেতু একটু বেশি ঘন কম্পারেটিভলি এটা থেকে, ও কি করে নিচের দিকে চলে আসে। তো আমার নিচের পানিটা কই যায়? উপরের দিকে যায়। উপর পানিটা কই যায়? নিচের দিকে যায়। এবং এইভাবেই আলটিমেটলি কিভাবে করতে থাকে, যে সার্কুলেট করতে থাকে। এবং এইটাকে আমরা কি দেখি? পানিটা মনে হয় ফুটতেছে, পানিটাই যে বুদবুদ আসতেছে, তাই না? বুদবুদ আসতেছে, ফুটতে থাকে, এটাই অ্যাকচুয়ালি আমরা ফিল করি বা দেখতে পারি, ঠিক আছে? এবং এটা সুন্দর মতো একটা সাইন্টিফিক নাম আছে, সেটাকে বলা হয় কনভেকশন বা পরিচলন। তার মানে আমাদের যে খাবার যে পানিটা গরম হয় এই কেটলির মধ্যে, বা খাবারে যে ফুটন্ত পানি আমরা করি, ওটা কোন প্রক্রিয়ায় হয়? কনভেকশন বা পরিচলন। এখান থেকে মাঝে মাঝে আমাদের এমসিকিউ একটু আসে, ঠিক আছে? পরিচলন বা কি বললাম, কনভেকশন। পরিচলন বা কনভেকশন জিনিসটা কি? পরিচলন বা কনভেকশন জিনিসটা কি সেটা যদি আমরা একটু দেখতে চাই, সংজ্ঞাটাও একটু ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা একটু সুন্দর মতো খাতায় নোট করে রাখো, হ্যাঁ? খাতায় একটু নোট করে রাখো। এটা ক নাম্বার সৃজনশীলের ক নাম্বারে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে পরিচলন জিনিসটা কি? পরিচলন জিনিসটা হচ্ছে আমি যে কথাটা বললাম সেম কথাটাই, যে প্রথমে কি নিচের পানিটা গরম ছিল, উপর পানিটা ঠান্ডা ছিল, পরে কি হয়েছে? নিচের পানিটা কই গেছে? উপরে গেছে। উপর পানিটা কই আসছে? নিচে গেছে। তারপর এইটা আবার গরম হয়েছে, এটা থেকে আবার ঠান্ডা আছে, এটা আবার গেছে, এটা আবার নামছে। এরকম ভাবে যে বলক আসতে থাকে বা ফুটতে থাকে, যাই বলি না কেন আমরা, এই জিনিসটা হয়, ঠিক আছে? পরিচালনায় আরো একটা সুন্দর এক্সাম্পল হতে পারে কিরকম, ধরো যে কয়দিন আগে আমাদের রোজার মাস গেছে, তো রোজার মাসে তুমি কি করছো? রোজার মাসে ফ্রিজ থেকে তুমি কি বের করছো? ফ্রিজ থেকে তুমি এই ঠান্ডা পানি বের করছো। তাহলে এরকম জারে করে তুমি ফ্রিজে কি রাখছিলা? ঠান্ডা পানি রাখছিলা। আর তুমি এই যে গ্লাস ছিল তোমার বাসায়, গ্লাসে কি ছিল? নর্মাল পানি ছিল, ঠিক আছে? এই যে নর্মাল পানি ছিল। এখন দেখবা আমরা বাসায় যখন হঠাৎ করে বাইরে থেকে আসি, স্কুল টিস্কুল থেকে আসি, তখন দেখবা ডাইরেক্ট আমাদের সবারই একটা টেন্ডেন্সি থাকে, গরম লাগতেছে ফ্রিজ খুলে ঠান্ডা পানি খাওয়ার, তাই না? এবং সবাই কিন্তু মানা করে যে এই ডাইরেক্ট ঠান্ডা পানি খাইও না বা খাইস না। কেন মানা করে? এই যে টনসিল টনসিল ফুলে যায়, এবং আসলে কিন্তু খাওয়াটা উচিত না। সো রোজার মাসে এই জিনিসটা আমরা ফেস করছি সবাই। শরবত যখন বানানোর একটা টেন্ডেন্সি দেখা যায়, ইফতারের আগ দিয়ে আমরা, ধরুন নর্মাল পানি আছে এখানে, নর্মাল পানি, সো নর্মাল পানি খাইতে ওরকম মজা লাগে, বা গরমের মধ্যে আরো ভালো লাগে না, আমরা কি করি? একটু ঠান্ডা পানি এখানে অ্যাড করি, তাই না? একটু ঠান্ডা পানি অ্যাড করি। তো ঠান্ডা পানি ধরলাম, এই যে আমরা অ্যাড করলাম। এখন তুমি গরম পানির মধ্যে একটু ঠান্ডা পানি যদি অ্যাড করো, তাহলে কি হবে? উপর পানিটা ঠান্ডা থাকবে, নিচে পানিটা গরম থাকবে, এরকম কিছু? আর নর্মাল পানি নিচে থাকবে, ঠান্ডা পানি উপরে থাকবে, এরকম কিছু কি? না। আলটিমেটলি কি হয়? পুরো পানিটাই একটা কমন টেম্পারেচারে পৌঁছায় যায়, তাই না? একটু হালকা হালকা ঠান্ডা এরকম একটা ভাব আসে। পুরোপুরি ঠান্ডা থাকে না, বা পুরোপুরিও নর্মাল থাকে না, পুরো গরম থাকে না, একটু মানে আচ্ছা, এটা আবার রোজেরটা কি পানি বোতলের সাথে মিলে গেছে, ভালো কথা। তাহলে এই যে একটা কমন টেম্পারেচার আমাদের পৌঁছায় যাচ্ছে, তাহলে এখানে কি হইতেছে বলতো? এই যে আমাদের ঠান্ডা পানিটা আমরা নিলাম, বা এই যে নর্মাল পানিটা ছিল, তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি, তাহলে আমরা রিয়েট করতে পারবো। এখানে যে পদ্ধতিতে তাপ কোন পদার্থের অণুগুলো চলাচলের মাধ্যমে উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে সঞ্চালিত হয়, তাহলে এই যে দেখছো এখানে কি করে আমাদের, আমরা তো জানি অণুপরমাণু আছে ভিতরে, তাই না? তাহলে এই যে অণুগুলো কি চলাচল করতে পারে, সেটাও তো আমরা জানি, ভাইব্রেট করতেছে, চলাচল করতে পারতেছে। এবং এই পানিটা যে আলটিমেটলি মিক্স হয়েছে, ও কি করছে দেখো তো, আমাদের এই এই গরম পানি থেকে ঠান্ডাগুলা কি করছে? তাপটা শুষে নিয়ে একটা কমন টেম্পারেচারে পৌঁছেছে, তাই না? তাহলে এই যে তাপটা কি করছে? সঞ্চালিত হয়েছে না, ট্রান্সমিটেড হয়েছে না? পুরোটা জায়গায় তাপটা ট্রান্সমিটেড হয়েছে, সঞ্চালিত হয়েছে, এবং আলটিমেটলি কমন একটা টেম্পারেচারে পৌঁছাইছে। এই জিনিসটা, এই প্রসেসটাই অ্যাকচুয়ালি কি ছিল? পরিচলন ছিল। তার মানে পরিচলন জিনিসটা কি, বা কনভেকশন জিনিসটা কি? এই যে এই অণুগুলোর চলাচলের মাধ্যমে বা কম্পনের মাধ্যমে যে আলটিমেটলি আমাদের উষ্ণতর অঞ্চল থেকে শীতলতম অঞ্চলে যে সঞ্চালিত হচ্ছে যে এই তাপটা এটাকে আমরা কি বলি? পরিচলন বলি, ঠিক আছে? তো নর্মালি তরল গ্যাস এগুলোতে এই তাপের সঞ্চালনটা অনেক বেশি হয়। এই সংজ্ঞাটা আমাদের অনেক আসে। তো পরিচলন কি, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। তো একটা কোশ্চেন আছে, এটা একটু আমরা দেখি, এটা কুইজ আকারেই রাখছি। এখন এটা কি আমরা পারবো কিনা দেখো তো, এটা কি আমরা ক্লাসে করছি? হ্যাঁ, এটা আমরা ক্লাসে করছি। সো আমাদের এটা একটু দেখি তো পারি কিনা সবাই।
অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছি, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছি। এটা ভুল করার মতোই একটা কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 24-এর আসছে, খুবই খুবই চমৎকার একটা কোশ্চেন। আমরা একটু দেখবো কারা কারা ভুল করছে, কারা কারা কারেক্ট করছে। এখন এখানে কোশ্চেন করছে 1 প্যাসকেল সমান সমান কত অ্যাটমসফিয়ার। আমরা কিন্তু এটা পড়ি নাই, ঠিক আছে? অনেকে কোশ্চেনে না দেখি 76 বলতেছো, 10⁵ বলতেছো। আমরা কি পড়ছি বলো তো? আমরা পড়ছি 1 অ্যাটমসফিয়ার, উল্টাটা পড়ছি। 1 অ্যাটমসফিয়ার সমান সমান জানি কত প্যাসকেল ছিল? 101,325 প্যাসকেল, এটা আমরা পড়ছি। তাহলে কি আমরা বলতে পারি যে 101,325 প্যাসকেল সমান সমান জানি কত ছিল? 1 অ্যাটমসফিয়ার ছিল। তাহলে আমাদের 1 প্যাসকেল সমান সমান কত অ্যাটমসফিয়ার? দেখো তো এটাই জানতে চাচ্ছেন না, উল্টাটা। তাহলে কত আসবে? 1/101,325 অ্যাটমসফিয়ার আসবে। এবং আলটিমেটলি যদি করি আমরা, কত আসছে? 9.87 ইন্টু 10⁻⁻6 অ্যাটমসফিয়ার। দেখছো কত চমৎকার একটা কোশ্চেন করতে পারে। তো অনেকে কিন্তু কোশ্চেনটা না পড়েই অ্যান্সার দিয়ে ফেলছো, তাই না? এটা কিন্তু করাটা উচিত হয় না। সো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। একটু দেখি তো কারা কারা কারেক্ট অ্যান্সার করছে সবার আগে। সুমাইয়া সবার আগে কারেক্ট অ্যান্সার করছে। সুমাইয়ার জন্য আমরা একটা ক্লাব দিতেই পারি। পরে সিনথিয়া আসো, ওমর আসো, আশামণি আসো, ইশরাত আসো, আরাফাত আসো, প্রকৃতি আসো, তাজ আসো, ঐশী আসো, লামিয়া আসো। সবাই বেশ ভালো করছো, সবাই বেশ ভালো করছো আসলে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগে। ঘনত্বের একক কি? এটা কি আমরা পারবো? দেখছো কতগুলা বোর্ডে আসছে, এটা আর পড়লে না দিলাম। ধরো ঘনত্বের একক কি, এটা কি আমরা পড়ছি না? ঘনত্ব বলতে কি বুঝতাম আমরা? রো ইকুয়াল টু কত ছিল? m/v। তাহলে ঘনত্বের একক কত আসবে? কেজি পার মিটার কিউব। যে কেজি পার মিটার কিউব কই আছে? 1 নম্বর অপশনে। এই তো রোজ কারেক্ট অ্যান্সার করছে, আফনান, আবরার, লামিয়া, সিনথিয়া, দিবা, সবাই কারেক্ট অ্যান্সার করছে, আলহামদুলিল্লাহ। এই তো, তারপর আমরা আরেকটু সামনে যাই। এই কোশ্চেনের অ্যান্সার কি আমরা পারবো কিনা দেখো তো। এটা একটা কাজ করি, এটা তোমাদের কুইজে দিয়ে দিই। এটা একটু সবাই একটু করার চেষ্টা করি, একটু করার চেষ্টা করছি। সিলেট বোর্ড 23, হ্যাঁ সিলেট বোর্ড 23। আমরা কি সবাই রেডি? ক্যালকুলেটর নিয়ে আমাদের ম্যাথ শুরু হচ্ছে। হ্যাঁ ম্যাথ শুরু হচ্ছে। সবাই কি করছি? হ্যাঁ সবাই করছি। সবাই কি পারবো? হ্যাঁ পারবো। ভাইয়া পোল দিব? হ্যাঁ ভাইয়া পোল নেন। 3, 2, 1 পোল চলে আসতেছে তোমাদের সামনে। হাবিবা, উমর, সিনথিয়া কমেন্টে জানাচ্ছে, তৌসিন কমেন্টে জানাচ্ছে। আমি একটু ম্যাথটা করি, ঠিক আছে? সো এখন দেখো তো আমাদের কি বলছে। আমাদের ক্ষেত্রফলটা কত বলছে? 5 সেন্টিমিটার স্কোয়ার। কতটুকু বল দিছি? 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত করছি। কত চাপ? তাহলে চাপ, প্রেসার, পি ইজিক্যাল টু কত জানি পড়তাম আমরা? F/A। এফ এর ভ্যালুটা কি কোশ্চেনে দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে। সেটা কত? 2 নিউটন। নিউটন কি এসআই একক? হ্যাঁ নিউটন এসআই একক। আমাদের ক্ষেত্রফলটা সেন্টিমিটার ইউনিটে দেয়া। আমরা কি জানি সেন্টিমিটার আর মিটারের মধ্যে রিলেশনটা? হ্যাঁ আমরা জানি 100 সেন্টিমিটার সমান কত মিটার? 1 মিটার। তাহলে আমাদের 5 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া, সেটা কত আসবে? 5 তো সেন্টিমিটার স্কোয়ার আছে, স্কোয়ার, তার মানে 5/100। একবার মিটারে গেল, বুঝি আমরা ডিটেলস কি করে অনেকে এই জিনিসগুলো একটু একটু সমস্যা হয়। তাহলে 5, একটা সেন্টিমিটারকে মিটারে বানাইতে হইলে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। আমাদের কি স্কোয়ার করতে হইতেছে না? তার মানে কতবার করতে হবে? 2 বার। যদি কিউব করতে হইতো তাহলে কতবার করতে হইতো? 3 বার করতে হইতো। তার মানে সেন্টিমিটার স্কোয়ারকে আমরা মিটার স্কোয়ারে নিলাম, আমরা কি দিয়ে ভাগ করছি? 100 স্কোয়ার দিয়ে। কেন? কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। উল্টা যদি করতে চাই এই জন্য ভাগ ভাগ করতে হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি করতে পারলাম? যে 5 সেন্টিমিটার স্কোয়ারকে আমরা কিসে কনভার্ট করলাম? 5 সেন্টিমিটার স্কোয়ারকে আমরা 5/100 স্কোয়ার যদি করি তাহলে মিটার স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। এবং এটা আলটিমেটলি কত আসে? এটা আলটিমেটলি আসে 5 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে আমাদের ক্ষেত্রফলটাও রেডি। ক্ষেত্রফলটা যদি রেডি হয় তার মানে আমরা বসাই দিলাম 5 × 10⁻⁻4। এবং আলটিমেটলি যে রেজাল্টটা আসতেছে প্রেসারের, সেটা কত আসতেছে? 4000 আসতেছে। এসআই সবকিছু বসাইছি, তার মানে আমাদের অ্যান্সারটাও কিসে আসবে? প্যাসকেল আসবে। আছে কই? ডি নাম্বার অপশনে অ্যান্সারটা আছে। একটু যদি চেক করি কার কি অবস্থা। এখানে অরিন হচ্ছে সবার আগে কারেক্ট অ্যান্সার দিছে। অরিনের জন্য আমরা একটা ক্লাব দিতেই পারি। সিনথিয়া আসো, সুমাইয়া আসো, সুরাজি আসো, তাসিন আসো, শাহেদ আসো, আব্দুল্লাহ আসো, ইশরাত আসো, শ্রেয়াস কর আসো, আশামণি আসো। সবাই ভালো করছো শর্ট টাইমের মধ্যে।
থ্যাংক ইউ সবাইকে। ওকে, নাজিফা বাতুল হচ্ছে 18th হয়েছে, হাবিবা হচ্ছে 13th হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে আগাই। আমাদের এই কোশ্চেনটা কি সলভ করতে পারবো? দেখো তো, ঢাকা বোর্ড 22-এর চাপের একক নিচের কোনটা? চাপের একক, চাপের একক নিচের কোনটা আসবে বলো তো? চাপের একক কোনটা? আমরা কি চাপের একক কত পড়ছিলাম? নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু নাই তো এখানে কোনো জায়গায় নিউটন পার মিটার স্কোয়ার আছে না, নিউটন পার মিটার স্কোয়ার নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি একটু একটু সিস্টেম করতে পারি না? দেখো তো, নিউটন পার মিটার স্কোয়ারটাকে যদি সিস্টেম করতে চাই, তাহলে নিউটন জানি কি ছিল? বলের একক, তাই না? নিউটন মানে কি বলতো? নিউটন মানে কি? বল মানে কি ছিল? কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ ফিজিক্যাল টু এম ইন্টু এ, এ ফিজিক্যাল টু এম ইন্টু এ। ওইভাবে আমরা নিউটনটাকে একটু সিস্টেম করলাম, আর মিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারের মতোই রাখলাম। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে? কেজি কেজির মতো থাকতেছে, মিটার মিটার স্কোয়ার, তার মানে একটা মিটার থাকবে উপরে মাইনাস আকারে সেকেন্ড ইনভার্স 2। তাহলে কই আছে, কই আছে? 1 নাম্বার অপশনে আছে। এটা কিন্তু চমৎকার একটা কোশ্চেন, তাই না? ঢাকা বোর্ড 22-এ। এই তো, তাহলে আমরা মোটামুটি কভার করলাম। একটু যদি জ্ঞানমূলক কোশ্চেনে আসি, চাপ কাকে বলে? আমরা তো খুব সুন্দর মতোই বলছি, তাই না? চাপ কাকে বলে? যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। এটা অনেকবার আসছে জ্ঞানমূলকে, আশা করি এগুলাতে সমস্যা হবে না। তারপর হচ্ছে বেশ কিছু অনুধাবনমূলক কোশ্চেন আছে আমাদের। এই অনুধাবনমূলক কোশ্চেনগুলা পারার কথা, যেমন ড্রিল মেশিনের অগ্রভাগ সূচালো হয় কেন? বা আমরা যে কাপড় সেলাই করি, কাপড় সেলাই দেখবা সুই, যেটা সুই নিডেল, এই সুইয়ের অগ্রভাগ অনেক চিকন থাকে। ইভেন আমাদের যে ইনজেকশন দিয়ে হয়, ইনজেকশন মোটা একটা সিরিঞ্জ কিন্তু ইউজ করলে হয়েছিল, ঠিক আছে, কেউ আর ডাক্তারের কাছেই যাইতো না। আমাদের সুইটা কিন্তু কি হয়? অনেক চিকন হয়, তাই না? চিকন সুই আর সুইটা এত মোটা থাকতো। আচ্ছা, তাহলে এই তো ভালো, এই জন্য অ্যাকচুয়ালি সিস্টেম করা হয়। আচ্ছা, তারপর ইভেন তোমরা এই কোশ্চেন অ্যান্সার পারবা কিনা বলো তো? সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা, কোনটা বেশি কষ্টের? এটা হয়তো সবাই মোটামুটি রিলেট করতে পারবা। এই যে ধরো আমাদের ইটের একটা রাস্তা আছে, সুন্দর একটা রাস্তা, টু বি অনেস্ট, তাহলে এই যে কোন রাস্তা দিয়ে হাঁটা কষ্টসাধ্য, মানে কোনটা বেশি কষ্টকর? ইটের খোয়া দিয়ে হাঁটা বেশি কষ্টকর। কেন বলো তো, কেন? কারণ দেখছো এখানেও কিন্তু কি আমাদের এই এরিয়াটা কি খুব ছোট না? এই যে শুয়ের মতো আছে, এরিয়াটা খুব ছোট, এই জন্য আমাদের কি প্রেশার অনেক বেশি পড়ে। প্রেশার অনেক বেশি পড়লে পাটা কি হয়? কষ্ট হয়। এই তো, তাহলে আমরা মোটামুটি করলাম। এই যে তাপমাত্রা বাড়লে পথের ঘনত্ব কমে যায় কেন, এটা আমরা ব্যাখ্যা করছি, তাই না? তাপমাত্রা যদি বাড়ায় দেই তাহলে কি হয়? ভলিউম বেড়ে যায়, ভলিউম বাড়লে কি হয়? ঘনত্ব কমে যায়। সো এরকম অনুধাবনমূলক কোশ্চেন অনেক বেশি আসে বোর্ডে, সব বোর্ডেই মোটামুটি। এর একটু দেখার চেষ্টা করো। শ্রেয়াস নাকি ইটের রাস্তা দিয়ে মাঝে মাঝে একটু হাঁটে, তো ওর জন্য একটু কি আমরা সমবেদনা জানাই। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিক দিয়ে আগাই। আমাদের একটা কোশ্চেন আমরা একটু সলভ করতে যাই। দেখো আমাদের বলছে দৃশ্যকল্প 1 থেকে গোলকটির উপাদানের ঘনত্ব বের করতে দিচ্ছে, ঘনত্ব। তাহলে এই দৃশ্যকল্প 1 কই আছে? এখানে আছে। আমাদের কি দেয়া? ভর দেয়া। আমাদের কি দেয়া? একটা গোলকের ব্যাস দেয়া। তাহলে আমরা একটু ম্যাথটা করি। এই যে একটা গোলক আছে, গোলক মানে তো বুঝি, গোলক মানে কি বলতো? গোলক মানে কি? গোলক কি? গোলক হচ্ছে একটা ফুটবল। ধর একটা ফুটবল, এই যে একটা ফুটবল, একটা গোলক হইতেই পারে, তাই না? তাহলে এই যে ফুটবলটা আছে, এইটার ব্যাস দেয়া, ব্যাস মানে তো পুরোটা সেন্টার দিয়ে, সেটা কত? সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে ব্যাস যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর ভর কত দিয়া? 500 গ্রাম। তার মানে এই গোলকটার ভর দেয়া হচ্ছে 500 গ্রাম। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে ঘনত্ব। আমরা কি জানি? আমরা জানি ঘনত্ব রো ইজিক্যাল টু কি? এম বাই ভি। আমরা যদি সবসময় এসআই একক করার চেষ্টা করব, তাহলে আমাদের গ্রাম কি এসআই একক? না। তাহলে আমাদের ভরটাকে যদি একটু এসআই একক নিতে চাই, আমাদের দেওয়া আছে কত? 500 গ্রাম। আমরা জানি গ্রাম আর কেজির মধ্যে রিলেশনটা জানি কি এরকম? 1 কেজি সমান 100 গ্রাম, 1000 গ্রাম, তাই না? তার মানে এখানে কত আসবে? 500 কে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিই, 1000 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে সেটা কিসে কনভার্ট হবে? কেজিতে। তার মানে ভরের ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 0.5 কেজি। হ্যাঁ, আমরা ভরের ভ্যালুটা পেয়ে গেলাম 0.5 কেজি। ডান ডান ডান। এখন আসি আয়তনে। তোমাদের হয়তো অনেকে জানো না যে কোন একটা ফুটবলের বা এরকম গোলক শেপের কোন একটা বস্তুর আয়তনের সূত্রটা কি জানি আমরা? জানার কথা, না জানলে একটু মনে করাই দেই। 4/3 4/3 4/3 পাই পাই, পরে একটা কি? আর কিউব। যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা আজকে জানলা। তাহলে এরকম কোন একটা গোলকের আয়তনের সূত্র কি? ভলিউমের সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর কি? ব্যাসার্ধ। আর কি? ব্যাসার্ধ। কোশ্চেনে কি তোমাকে ব্যাসার্ধ বলছে? না, কোশ্চেনে কি বলছে? ব্যাস বলছে। ব্যাস মানে পুরাটা,
আর ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে কতটুক? ব্যাসার্ধ মানে এই যে ব্যাস যেটা আছে ব্যাসের কি অর্ধেক, তাই না? ব্যাসের অর্ধেক। তার মানে আমাদের এইটার ব্যাসার্ধ কি আমরা বের করতে পারি? ব্যাস তো পুরাটা, ব্যাসার্ধ কি অর্ধেক। তাহলে ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কতটুকু আসবে? 3 সেন্টিমিটার আসবে। সেন্টিমিটার কি এসআই একক না? আমরা যদি মিটারে নেই 0.03 মিটারে চলে আসতেছে। আমাদের ব্যাসার্ধটাও মোটামুটি রেডি। তার মানে কি আমরা ভলিউম বের করতে পারি? দেখো তো, হ্যাঁ পারি। 4/3 পায়ের ভ্যালু কত? 3.14। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.03 হোল কিউব। তার মানে আমাদের আমাদের ভলিউমটাও রেডি। সেটা কত? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। এবং সেটা কত আসতেছে জানি? ভলিউমটা আসতেছে হচ্ছে 1.13 ইন্টু 10⁻, কত? -4। সবকিছু আমরা এসে এককে নিয়েছি। তার মানে কিসে আসবে? এটা আমাদের কিসে আসবে? আমাদের এটাও চলে আসবে হচ্ছে মিটার কিউব। আমাদের ভলিউমটাও রেডি, আমাদের কিসের ভ্যালুটাও রেডি। দেখো তো, ভরের ভ্যালুটাও রেডি। এসে একক, হ্যাঁ এসে এককে রেডি। তার মানে আমরা কি বের করতে পারি না? দেখো তো ঘনত্বটা, হ্যাঁ আমরা বের করতে পারি। আমাদের ভর জানি কত আসছে? 0.5 কেজি আসছে। আমাদের আয়তন জানি কত আসছে? 1.13 ইন্টু 10⁻⁻4 আসছে। এবং আলটিমেটলি এটা যদি করি আমরা সলভ, তাহলে ঘনত্ব কত আসবে? অলরেডি আমাদের আবরার অ্যান্সার দিয়ে দিছে, তানিশাও অ্যান্সার দিয়ে দিছে 4420। আমরা তানিশার উপর কি বিশ্বাস রাখতেই পারি, তাই না? 86 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা ক্যালকুলেট করলাম না, তানিশার উপর বিশ্বাস রেখে কি বলতে পারি? 4420.86 মিটার কিউব। এই তো। তাহলে আমরা মোটামুটি কভার করলাম। কিভাবে কি করতে হয় ওটা বুঝতে পারছি না আমরা? বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, নুসাইব বলতেছে তানিশা ভুল করছে। কই, আমার তো মনে হচ্ছে তানিশা ঠিকই করছে, নাকি ভুল করছে? 2-4 হবে নাকি? আচ্ছা 2-4 হবে। নমনীতা বলতেছে 2-4 হবে। তানিশা মনে হয় 2-4ই বলছিল, আমি ভুলে 2-0 দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারলাম। ডান। হ্যাঁ, আবার ওমর বলতেছে নাকি 7-7 হবে। তাহলে আমরা 7-7ই লিখলাম। যাও, মানে যা আসবে তাই আর কি। ক্যালকুলেটর তো তোমরা চালাইতে পারো, তাই না? যেটা পাবা সেইটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। সবাই আমরা কারেক্ট করছি, সমস্যা নেই। তাহলে আমাদের ম্যাথটা কি বুঝছি আমরা? হ্যাঁ ম্যাথটা বুঝছি। ভলিউম কিভাবে বের করতে হয় আমরা কি জানি? হ্যাঁ জানি। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর কি রেডিয়াস। ওকে ডান। আমরা আরেকটা কোশ্চেন সলভ করতেই পারি। আরেকটা কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে এই যে আমাদের একটা ঘনক আছে, কি দেখি তো, এ বস্তু। এ বস্তুটা কোন বস্তু? এই যে এ বস্তু। এ বস্তু কর্তৃক এবি তলের উপর চাপের মান নির্ণয় করো। এই ম্যাথটা করো তো, দেখি পারো কিনা। সানিয়া এই ম্যাথটা করো তো, দেখি তো পারো কিনা। হ্যাঁ সানিয়া এই ম্যাথটা পারবে ইনশাল্লাহ। আমরা একটু করি। আফরান অলরেডি কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে, হুমায়রাও কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, তাহলে তাহলে আমাদের এই যে এবি তলের উপর চাপের পরিমাণ, এখন আমরা একটু যদি দেখি, এরকম একটা ঘনবস্তু আমরা আঁকলাম। আগে যাও, এরকম একটা ঘনবস্তু আমরা আঁকলাম। এটা কি হইতে পারে বলতো? এটা একটা বাক্স হইতে পারে, তাই না? একটা বাক্স হইতে পারে, ধরো এটা বাক্স। তাহলে এই বাক্সটার একটা এবি তল আছে। এবি তল কোনটা? আমরা দেখতেই পাইতেছি এটা হচ্ছে বি, এটা কি এ। তার মানে এবি তল কোনটা? এই যে এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে এবি তল কোনটা? এবি তল হচ্ছে এই তলটা, তাই না? পুরোটা মিলিয়ে একটা এবি তল। এখন তুমি দেখো তো, এটা যদি এবি তল হয়, এটাও কি এবি তল না? কারণ কি আমরা জানি, কি কোন একটা ঘন বা আয়ত এরকম ঘনবস্তুর কি হয়, আয়তকার ঘনবস্তুর ওই পাশে যা হবে এই পাশে কি সেমই থাকতে হবে, তাই না? তার মানে আমরা এবি তল ওইটা এটা হটে বা যাই বলি না কেন, তার মানে আমাদের এই যে এই এবি তল বা ওই এবি তল যাই বলো না কেন, এই একটা তলের ক্ষেত্রফল কত আসবে বলো তো? ক্ষেত্রফলকে আমরা বের করতে পারি? কোন একটা তলের ক্ষেত্রফল যদি আমাদের কোন একটা আয়তকার বস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া থাকে, আয়তকার বস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া থাকে, আমরা কি তার ক্ষেত্রফলটা বের করতে পারি? হ্যাঁ, ক্ষেত্রফল জানি কত হয়? এ ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। এখন ওটা ক্ষেত্রফল কি আমরা বের করতে পারবো না? যে এই জিনিসটা ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। ক্ষেত্রফলটা কত আসবে?
আমাদের 5 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ দেয়া আছে, 10 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য দেয়া আছে। আমরা কি বের করতে পারি? হ্যাঁ ভাইয়া, বের তো করতে পারি। 5 সেন্টিমিটার মানে কত? 5 ডিভাইড বাই 100 মিটার। 10 সেন্টিমিটার মানে কত? 10 ডিভাইড বাই 100 মিটার। এই তো ভাই, আমরা তো বের করতে পারতেছি মনে হয়। আচ্ছা, তাহলে কত আসে? 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার আমরা কার মান পাইলাম? ক্ষেত্রফলের মান পাইলাম। আমাদের তো ক্ষেত্রফল বের করতে বলে নাই, আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে চাপ, প্রেসার। প্রেসার সমান কি জানি আমরা? এফ বাই এ। আমাদের কোনটা বের হইছে? আমাদের এই ক্ষেত্রফলটা না হয় আমরা পাইলাম, বল কই, ফোর্সটা কই? এটা তো পাই না, এটা তো কোনো জায়গায় নাই মনে হইতেছে। তাহলে ম্যাথে মনে হয় ভুল আছে ভাই। আমরা মনে হয় কি অ্যান্সার করলে অটোমেটিক ভাবে নাম্বার পেয়ে যাবো, তাই না? কিন্তু না, এরকম না। আমাদের একটু দেখতে হবে ভালো মতো, যে দেখো তো আমাদের কি বলতে পারি না, ওর যেহেতু ভর জানা, ভর জানা, ভর জানা, আমরা কি জানি? দেখো তো, আমি যদি চুপচাপ সামনে দাঁড়ায় থাকি, তুমি কি বলবা আমার উপর কোনো বল নাই? আমার উপর কোনো বল নাই, এটা কি তুমি বলবা? হ্যাঁ, তোমার মনে হইতে পারতেছে যে আমার মনে হয়, আমার উপর মনে হয় কোনো বল নাই, আমার কেউ ঘুষাঘুষি করতেছে না, আমার কেউ কোনো দিকে টানাটানিও করতেছে না। কিন্তু 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 আমার উপর কি একটা বল আছে না? সেটা কোন বল? আমার ওজন। সেটা কি আমাকে নিচের দিকে টানতেছে না? দেখো তো, অ্যাটলিস্ট গ্র্যাভিটি কি করতেছে? আমারে নিচের দিকে টানার চেষ্টা করতেছে, তাই না? এটা কি বুঝি আমরা? বুঝি? হ্যাঁ বুঝি। অভিকর্ষজ একটা বল অবশ্যই অবশ্যই আছে, এবং সেই অভিকর্ষজ বলটা জানি কেমনে লেখা? আমাদের এফ সমান জানি কি? আমরা জানি এম ইন্টু এ। অভিকর্ষজের জন্য এই এটাই জানি কি হয়ে যায়? জি হয়ে যায়। তার মানে আমাদের একটা বল আছে আমার উপর, সেটা কত? সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম জি। এম এর ভ্যালুটা কি আমাদের দেয়া আছে কোশ্চেনে? হ্যাঁ, এটা তো দেয়া আছে। সেটা কত? 600 গ্রাম। গ্রাম কি এসআই একক? না, গ্রাম তো এসআই একক না। তার মানে এম এর ভ্যালুটা আমরা কত লিখতে পারি? 0.6 কেজি লিখতেই পারি। এই যে 0.6 কেজি লিখলাম আমরা এম এর ভ্যালু। জি এর ভ্যালু কত লিখতে পারি আমরা? 9.8 লিখতেই পারি। আমরা জানি এটা একটা ফিক্সড ভ্যালু। তার মানে এফ এর একটা ভ্যালু পাই আমরা। সেই এফ এর ভ্যালুটা কত আসে? এফ এর ভ্যালুটা কত আসে? 9.8 ইন্টু 0.6। তাহলে এই এফ এর ভ্যালুটা আমরা পাইলাম, সেটা আসলো 5.88 নিউটন। তার মানে একটা এফ এর ভ্যালু পাইলাম 5.88 নিউটন। আমরা কি তাহলে প্রেসারটা বের করতে পারি? অবশ্যই পারি। এই যে 5.88 নিউটন বল, কতটুকু এরিয়া জানি? 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এই এরিয়াটা কেন নিলাম? কারণ এই এরিয়ার উপরই এই বলটা কিভাবে বল প্রয়োগ করতেছে? লম্বভাবে, লম্বভাবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই লম্বভাবে বলটাই জানা লাগে। তাহলে এই যে একক ক্ষেত্রফল উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই আমরা নিলাম, এবং সেই জন্য প্রেসারের ভ্যালুটা কত পাচ্ছি আমরা? 5.88 ডিভাইড বাই 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে কত আসে? 1176 প্যাসকেল। তাহলে আমরা কার ভ্যালুটা পাইলাম? আমরা এই যে প্রেসারের ভ্যালুটা পাইলাম 1176 প্যাসকেল হচ্ছে আমাদের আনসার। এই তো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ডান। এই তো হাবিবা কারেক্ট অ্যান্সার দিছে, ফাইরুজ কারেক্ট অ্যান্সার দিছে। আর মারুফার একটু বিশ্বাস করতে কষ্ট হইতেছে, সেও আস্তে আস্তে বিশ্বাস করে ফেলতেছে। ভালো, ঠিক আছে। তাহলে আমরা, অপূর্ব বলতেছে ম্যাথটা ইজি। হ্যাঁ, ম্যাথটা আসলে ইজি। ওকে, ডান 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 ডান। তাহলে আমরা এই ম্যাথটাও কভার করলাম। এবং খুব কি কঠিন লাগতেছে? না, খুব কঠিন লাগতেছে না, ইজি লাগতেছে। আচ্ছা, তো তোমাদের ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ধরো এই ম্যাথটা তোমরা একটু করার চেষ্টা করবা, না পারলে তো ইনশাল্লাহ কি করবো, আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টাই করবো, সমস্যা নেই। তো এই হোমওয়ার্কটা জানি আমরা নেক্সট ক্লাসে সবার খাতায় পাই, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মিলাই দেখবো। তো ক্লাস এই পর্যন্তই ছিল। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কি কোনো কোশ্চেন আছে? সায়নের কোনো কোশ্চেন নাই, মারুফারও নাই, ইলারও কোনো কোশ্চেন নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহসিনেরও কোশ্চেন নাই, পুষ্পিতারও নাই, সাইফুরেরও নাই, সবার নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।